জাতির এই মহান অর্জনের যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যারা অংশ নিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের পাশে দাঁড়ানোর সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উৎখাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের গর্ব শিক্ষার্থী সমাজ। তাদের অসীম সাহস, ত্যাগ ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব আমাদের গর্বিত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছে। 19শে জুলাইতেই আমরা পরিষ্কার করে জানিয়েছি যে সরকারের পদত্যাগই একমাত্র সমাধান। শুরু থেকেই নানা মাত্রায় ও নানা ধরনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এই আন্দোলনে অংশ নিয়েছে। সেজন্য আমরা গর্ববোধ করি যে নৃশংস এ জালিমের পতনের মহান বিপ্লবে আমরা ভূমিকা নিতে পেরেছি। আমাদেরও অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বৈর শাসনের অবসান হয়েছে, এখন সময় দেশ গড়ার। এখন সময় সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণের। এই যুগ সন্নিক্ষণে আগামী পরিকল্পনা হিসাবে আমরা কিছু প্রস্তাব তুলে ধরতে চাই। অনতিবিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় এমন সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে অনূর্ধ্ব 15 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যার মেয়াদ 6 মাসের বেশি হতে পারবে না। 2, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না। 3, গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরে গঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। 4, তদন্ত সাপেক্ষে গত 16 বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। 5, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। 6, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা ও চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। 7, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি
পিআর চালু করতে হবে। ৮, আওয়ামী দুঃশাসনের বিগত ১৬ বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৯, ওলামায়ে কেরাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন। তারা উম্মাহর ঈমান আমল রক্ষায় কাজ করেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারে ওলামায়ে কেরামদের মধ্য থেকে প্রতিনিধি অবশ্যই থাকতে হবে। ছাত্র জনতার এই আন্দোলন হত্যা, লুটতরাজ ও অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিল, শিল্প ও কলকারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিল। এখন যদি আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ একই রকম কাজ করেন তাহলে তা সব বিরোধিতা হয়ে যায়। সেজন্য আমরা বিশ্বাস করি যারা লুটতরাজ, দখলদারি ও অরাজকতায় লিপ্ত তারা আন্দোলনে সম্পৃক্ত কেউ না, বরং তারা সুযোগ সন্ধানী। আমরা দৃঢ়তার সাথে সবাইকে আহ্বান করছি যে এখনই সব ধরনের অরাজকতা বন্ধ করুন। যারা অরাজকতা করছে তাদের প্রতিরোধ করুন। যারা দেশের সম্পদ নষ্ট করছে তাদের প্রতিরোধে এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দেশের সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকার প্রাপ্ত। ধর্মের কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানোকে ইসলাম ও রাষ্ট্রীয় আইনও সমর্থন করে না। আমাদের আন্দোলনের চেতনাও তা সমর্থন করে না। সেজন্য বলবো, দেশের সংখ্যালঘুদের প্রতিটি উপাসনালয় ও ধর্মীয় স্থাপনায় পাহারার ব্যবস্থা করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই সেই কাজ শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উক্ত ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। কর্মসূচি: ৯ আগস্ট ২৪ শুক্রবার বিকাল ৩টায় বাইতুল মোকাররম উত্তর গেইটে বিশাল গণজামায়াত। পর্যায়ক্রমে বিভাগ ও জেলা শহরে সমাবেশের আয়োজন করা হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আবারও গণ অভ্যুত্থানে জীবন দানকারী ও আন্দোলনে সম্পৃক্ত সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে। আপনারা যারা এই আন্দোলন ছিলেন, এর আগে এই জড়িতের বিরুদ্ধে আন্দোলন যারা ছিলেন, সবাই সহমনা হিসাবেই আপনারা ছিলেন বা আপনারা বিভিন্ন সময় একই দাবিতে আন্দোলন করেছেন। এখন যেটা সংকট তৈরি হয়েছে, একটু ঘোষণা ডক্টর মোহাম্মদ ইউনূস একটু ঘোষণা করা হয়েছে, কিন্তু এই 6 মাসের মধ্যে যদি আপনি নির্বাচন চান, বাংলাদেশে একটি বড় দল হচ্ছে বিএনপি এবং আপনারাও আছেন। সেই জায়গাটা আসলে আপনাদের প্রতিপক্ষ কার? আপনারা যদি একই প্ল্যাটফর্মে সেই করেছেন, সেই জায়গা থেকে যে ছোটো ছোটো দলগুলো আছে বা শরিক দলগুলো আছে, তারা আসলে এই অল্প সময়ের মধ্যে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা, বা সেটাও তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে কিনা? কারণ ছোট যে দলগুলো তারাও কিন্তু আপনাদের সাথে আন্দোলন করেছে। এত অল্প সময়ে এই ছোট দলগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড গুছিয়ে আনতে পারবে কিনা একটি নির্বাচন সামাল দেওয়ার জন্য? এ বিষয়ে আপনি কি? আমরা আগে থেকেই নির্বাচনের ব্যাপারে আমার রাজনৈতিক বিএনপি সহ সব দলগুলোই আসলে নির্বাচনের ব্যাপারে আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করে আসলে ছিলাম, এখনও আছি। 6 মাসের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। এই মন মানসিকতার আলোকেই তো আজকে আমরা 6 মাসের কথাই বলেছি। আমি তো অন্য ছোট রাজনৈতিক দলগুলোর কথা বলছি, যারা আপনাদের সাথে এই কর্মসূচিতে নানানভাবে করেছে, শরিক দলগুলোর কথা কিন্তু আমি বলছি। সেই দলগুলোর প্রতি বৈষম্য হয়ে যাচ্ছে কিনা আপনাদের এই 6 মাসের দাবিটা? এটা তো এখন বলা যায় না। বিএনপি তো অলরেডি 3 মাসের কথা বলছে।
আমি বিএনপি কি বলেছে সেটা আপনারা আমরা তো 6 মাসে আমরা প্রস্তুতি আছে বিধাই তো আমরা বলছি, এবং অন্য অন্য সমমনা ছোট দলগুলোর ব্যাপারটা তো এখন পর্যন্ত আমাদের জানা নাই, তবে আশা তো করি 6 মাসের বেশি কারো লাগার কথা না। আমার একটা প্রশ্ন আছে, আপনারা বলেছেন যে আপনারা 6 মাসের মধ্যে নির্বাচন চান, নতুন নির্বাচন কমিশন আপনারা চাইছেন, আপনারা এটাও বলেছেন। একবারে কম সময় 6 মাস নতুন একটা কমিশন আসবে, সব চেঞ্জ হবে, সবাই বদলাবে, প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা আসনে কি আসলে এই 6 মাসের মধ্যে নির্বাচন কার্যক্রম চালানো সম্ভব কিনা? আপনারা এর আগে অভিযোগ জানিয়েছেন বাস্তবসম্মত কিনা 2 বছর 3 বছর সময় একটা কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি। আপনি কি মনে করেন যে মাত্র 6 মাসে হবে? এক আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করছে সবাই জানি, আপনারা কি মনে করেন যে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বা তাকে সমর্থন জানান? দুটো প্রশ্ন। আমরা নির্বাচন কমিশন সহ যে কথাগুলো এখানে বলছি, 6 মাসের ভিতরে এগুলো সব সম্ভব বিধায়ে আমরা এই কথাটাই বলছি। এটা 6 মাসের ভিতরে পারবে না এরকম কোনো যৌক্তিক আপনাদের কাছে যদি কোনো কথা থাকে সেটা আমাদের কাছে বলতে পারেন। আমরা পারবো বলবো বিধায় যে, এবং পারা সম্ভব বিধায়, এর জন্যই আমরা 6 মাসের কথা বলেছি। আর ডাক্তার ইউনূস এখানে পরামর্শ ভিত্তিক, তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্বে রয়েছে, পরামর্শ ভিত্তিক তারা ডাক্তার ইউনূস সাহেবকে যদি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তারা মানে দায়িত্ব দিয়ে থাকে, তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনোই সে কাজ করে নাই। যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না। এটা আমরা দেখব যে আসলে আমরা যে সরকার আসবে, এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই। সেটা এখন বলা যাচ্ছে না, এটা আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে। জামাত ইসলামকে সর্বশেষ আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন আপনারা কি অন্যান্য যে কওমি বা ইসলামিক যে দলগুলো আছে তাদের সাথে একজোট হয়ে এবং জামাতের সাথে একজোট হয়ে ইসলামিক কোনো সরকার গঠনের চেষ্টা করবেন নাকি নিজস্বভাবে? আমরা ইসলামী সমমনা দলগুলোর ব্যাপারে আগেই আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করব একত্রিত হয়ে ইসলামের পক্ষে বাক্স দেওয়া নির্বাচনে। আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটা আমরা তখনই সিদ্ধান্ত এবং তখনই পরিষ্কার বলতে পারবো যে আসলে আমরা কোন পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করলে ইসলাম দেশ মানবতার কল্যাণ হয়, সেটা আমরা তখন লক্ষ্য করবো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে রাহুল আনন্দ বাংলাদেশের একজন সংস্কৃতি কর্মী, ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে তার সমস্ত সাংস্কৃতিক ইনস্ট্রুমেন্টগুলো দেখেছে এবং বাংলাদেশে বহুমত বহু পথের মানুষ আছে, তারা থাকবে। আপনিও সেটা বিশ্বাস করেন, আমি আপনার প্রতি শ্রদ্ধা রাখি এবং বিশ্বাসও করি এবং আপনার কথা শুনেও সেটা মনে পৌঁছতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে রাহুল আনন্দের বাড়ি জানিয়ে দেওয়া হলো, এই বিষয়ের সাথে আপনি একমত কিনা? এবং পাশাপাশি আমি একটু যোগ করি, শেখ মুজিবের মূর্তি মানে প্রতিকৃতি ভেঙে নারায়ণপুর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তার প্রতিকৃতি পানিতে ডুবানো হচ্ছে, এই ধরনের কর্মকাণ্ড আপনার কাছে কি বিবেচিত হয়? শোনেন, আমরা প্রথম দিনই যখন নাকি আওয়ামী সরকার যখন নাকি পতন হলো, তখনই কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা সকলের প্রতি গিয়েছিল। আপনারা দেখছেন কিনা, নজর আসছে কিনা জানি না, তখনই কিন্তু সংখ্যালঘু সহ তাদের জানমালের ইজ্জত এবং তার মালের হেফাজতের সংরক্ষণের ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কার বলেছি। এবং আজকেও আপনারা দেখবেন গতকালকে সহ সারা দেশে সংখ্যালঘু সহ বাংলাদেশে যারা বসবাস করছে তাদের জানমাল এবং তাদের ধর্মীয় উপাসনালয়, তাদের মন্দির সহ সেটা আমাদের লোকজন পাহারা দিচ্ছে। সেভাবে আমাদের পরিষ্কার, এটা ইসলাম ধর্ম কখনোই কোনো জাতির জান মাল ক্ষতির কখনোই তারা এটা প্রশ্রয় দেয় নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইতিহাস, এখন পর্যন্ত এটা আমরা কখনো দেই নাই। এবং আপনারা দেখবেন বাংলাদেশ স্বাধীনতার সময়ও এবং বিভিন্ন সময় যখন নাকি রায়ত সহ যে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছিল, তখনও কিন্তু হিন্দুরা আমাদের চরমনাইতে তখন কিন্তু আমাদের বাপ দাদা সহ তাদের ওখানে তারা আশ্রয় নিয়েছিল এবং ওখানে তারা খাওয়া দাওয়া সহ ওখানে তারা কিন্তু বসবাস করেছিল। এটা কিন্তু পরিষ্কার। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমাদের মাধ্যমে এবং আমরা কখনোই এদের কোনো জানমালের ক্ষতি হোক
এ ব্যাপারে কাউকে কোনোদিন ছাড় দেই নাই এবং ছাড় দেব না, এবং এটা সম্পূর্ণ একটা ঘৃণিত এবং সম্পূর্ণ একটা ধর্মীয় চেতনার বাইরের কাজ যারা করে। এরা কিন্তু কোনো ধর্মের বা এরা কোনো বর্ণের, এরা আসলে মূলত সন্ত্রাস। হুজুর, একটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এই যে চলমান যে সংবিধানটা এখন আছে, আপনারা বলছেন যে স্বৈর শাসনের একটা অবসান হয়েছে, চলমান সংবিধানে কিন্তু এই পুরনো ভূত কিন্তু আবার ফিরে আসার কি আছে, সেই জায়গা থেকে আপনারা সংবিধান পরিবর্তন নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা? সংবিধান পরিবর্তনের ব্যাপারে এটা তো এখন আমরা বলবো না, কারণ সংবিধান পরিবর্তনের একটা পদ্ধতি আছে, এটা এখন বললেই তো হয় না। এটা যখন নির্বাচন হবে, আমরা তো অচিরেই নির্বাচনের ব্যাপারে অবশ্যই সেটা সকল দেখবে যে সংবিধানের ভেতরে যেগুলো জনগণের কল্যাণ, দেশের কল্যাণ বয়ে আসে না, এবং ধর্মীয় বিভিন্ন সেন্টিমিটার যখন আঘাত করবে, এ ব্যাপারে আমরা সেটা দেখবো সংবিধানে কোন কোন ধারা পরিবর্তন করতে হয়, সেটা তখন আমরা বলবো ইনশাআল্লাহ। এই সরকারের রাজনৈতিক না অরাজনৈতিক থেকে উলামায়ে কেরামকে চালান করা দুইটি বিষয় থাকে, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশের ভিতরে শতকরা 92 জনের তো মুসলমান বসবাস করে, সেখানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করবে, আর সাধারণ যারা নাকি মুসলমান, তাদের দিক নির্দেশনা সহ তাদের পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন সম্মানিত ওলামায়ে কেরামদের উপরে ন্যস্ত থাকে। রাজনৈতিক থাকবে না রাজনৈতিক অরাজনৈতিক এটা আমাদের প্রশ্ন না, কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পৃক্ত থাকা, তাদের একটা পরামর্শ থাকা, এটা জরুরি। আপনি বলুন। অন্তর্বর্তীকালীন সরকার যেসব নাম আমরা প্রস্তাব দিয়েছি, আপনারা বলছেন আপনাদের পক্ষ থেকে কোনো একজন প্রতিনিধি সেখানে থাকতে হবে, সেই জায়গা থেকে আমরা আসলে আপনাদের পুরো আপনার যেসব দল রয়েছে তাদের কোনো প্রতিনিধি নাম আমরা এখন দেখতে পাই, সেই জায়গা থেকে আপনারা এই অন্তর্বর্তীকালীন যে সরকার যাদেরকে নিয়ে গঠন করা হবে সেটাতে যদি না থাকে সেখানে আমরা সম্পূর্ণ দেবেন কিনা, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, যেহেতু চলমান যে পরিস্থিতি চলছে, শিক্ষার্থীরা এখনো সড়কে ট্রাফিক সিগন্যাল মেনটেন করতেছে, আপনাদের শিক্ষার্থীদের আমরা দেখেছি রাস্তায়, সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা কতদিন এই ট্রাফিক ব্যবস্থা আপনার নিয়ন্ত্রণে থাকবে, তারা কতদিন সড়কে থাকবে, এই একটা বিষয় তারা তাদেরকে উঠাই নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে কিন্তু ঝামেলা তৈরি হচ্ছে, তারা কিন্তু এখন কেউ পালন করতেছে না ডিউটি, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কী বার্তা? আমাদের কাছে বার্তা তো পরিষ্কার দেখছেন, আমরা তো এখন সরকার পরিচালনা বা দেশ পরিচালনা করছি না, আমরা নিয়ম অনুযায়ী দেশের অরাজকতা কোনো দিক থেকে না হয়, মানুষের কষ্ট না হয়, এই জন্য আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আমাদের ছাত্র, আমাদের ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন এবং সর্ব শ্রেণীর, বিশেষ করে অনেক ছাত্ররা অন্যান্য সংগঠনের আছে, তারাও কিন্তু এখন রাস্তাসহ বিভিন্ন জায়গায় মানুষের শান্তি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছে। এখন আশা করি অল্প সময়ের ব্যবধানে এই অবস্থাটা কেটে উঠবে, এই জন্য পদক্ষেপ সেনাপ্রধান সহ, প্রেসিডেন্ট সহ এবং যারা নাকি রাজপথে আন্দোলন করেছিল সবাই আমরা সজাগ সোচ্চার এ ব্যাপারে আছি। এটা আমরা লক্ষ্য করছি। ইসলামিক দলের কোনো প্রতিনিধি না থাকে সেখানে অন্তর্বর্তী সরকারে, সেক্ষেত্রে আপনারা এই আমরা দাবি করব, কিন্তু আমরা যদি ওখানে না থাকে সেটা আমরা পর্যালোচনা আলোচনা করার পরে দেখব, যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্যে কোনো ক্ষতি হয়, এরকম কোনো যদি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরা লক্ষ্য করি, তখন আমরা কথা বলবো। প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সাথে মাঠে ছিল এবং শেষ পর্যন্ত তারা ছিল, তো সেক্ষেত্রে আপনাদের কি বিশেষ কোনো রূপরেখা আপনারা কি দিতে চান কিনা, যে অন্তর্বর্তীকালীন সরকারে যে এই লোকজনরা থাকবে, অথবা আপনাদের ভিতর থেকে কাউকে কি আপনার যদি দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে কি আপনারা নেওয়ার জন্য প্রস্তুত আছেন? না, সেটা আমরা আমাদের কথা বলেছি, আজকে আপনাদের মাধ্যমে যে কথাগুলো বলেছি তার ভিতরে কিন্তু কথাগুলো এসে গেছে। তারপরেও আমরা আমাদের রূপরেখা, সেটা পিয়ার যে পদ্ধতিটা আমরা বলেছি, পিয়ার পদ্ধতিটা আসলে সব এই ঝামেলার মূলত সমাধানের একটা সুন্দর পদ্ধতি, এটা আমরা বারবার বলে আসছি, এখনও বলছি, এবং আমাদের প্রস্তাব তো ধারাবাহিকতায় থাকবে। এটা আমরা যেহেতু রাজনৈতিক সচেতন, এই দেশের কল্যাণের জন্য কাজ করছি, সেই হিসাবে যখনই যে সুবিধা অসুবিধা আসবে, এটা আমরা লক্ষ্য রেখেই আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কথা বলবো। আমাদের কাছে চাইলে আমরা অবশ্যই করব না, সেটা আমাদের দায়িত্ব থেকে আমরা বলছি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা
কেমন হবে এবং কি কি থাকা দরকার, এটা তো ইঙ্গিত এর ভিতরে আমরা এই কথার ভিতরে নিয়ে আসছি। নামের বিষয়ে আপনারা স্পষ্ট নামের ব্যাপারে তো পরিষ্কার বলা লাগে না। সমন্বয়কদের সাথে কোনো কথা হয়েছে কিনা আপনাদের? সমন্বয়কদের সাথে কথা হয়েছে, আমি একটা প্রশ্ন তাদের সাথে কথা হয়েছে। আমরা কিন্তু বঙ্গভবনে প্রেসিডেন্টের ওখানে আমাদের কথা বলে আসছি। আমি একটা প্রশ্ন করি, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক কিন্তু বাংলাদেশে আছে। তো সামনের যে নির্বাচন হতে যাচ্ছে কিংবা এই যে দল গঠন হচ্ছে, আন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে, এখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি নাই। তার মানে কি আমরা আগে যদি দেখেছি যে একতরফাভাবে আওয়ামী লীগ দেশ শাসন করেছে, এখন কি আবার একতরফাভাবে বিএনপি বা জামাত বা ইসলামী আন্দোলন দেশ শাসন করবে কিনা? আপনারা কি মনে করেন আওয়ামী লীগকে রাখা জরুরি কিনা? আপনি একটু যোগ করি এখানে আমরা একটা কথা বলছি, যারা নাকি দুর্নীতিবাজ, যারা নাকি অশান্তি এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত, এই ধরনের রাজনীতি করারই তাদের অধিকার নাই, সে আওয়ামী লীগই হোক বা অন্য কোনো দলেরই হোক। এটা আমরা নৈতিক কথা কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা কিন্তু জাতির সামনে সর্বত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি। এখানে আওয়ামী লীগ বর্তমানে যে তাদের কার্যক্রমগুলো এবং এই 16 বছরের তাদের কার্যক্রমগুলো দেশ বিদেশে সর্বত্র আন্তর্জাতিকভাবে তাদের ব্যাপারে কি কথাগুলো এসেছে এটা আপনাদের সামনে পরিষ্কার। যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে, অনিয়ম করে থাকে, হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে, সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স কোনো দল বলেন, তারা আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত কিনা। আমরা কিন্তু এখানে সাধারণভাবে কারা নির্বাচনে আসবে, কারা নির্বাচন করার যৌক্তিক দাবি রাখে এবং কাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত, সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আজকে বক্তব্যের মাধ্যমে। এখানে আমি একটা কথা বলতে চাই, দেখেন এই দুর্নীতি, দুঃশাসন, হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, কিন্তু এই 2-3 দিনের মধ্যে আমরা কি দেখেছি? 2-1 দিনের মধ্যে আবারও সেই দখলদারি, না দরকার না, আবারও সেই দখলদারি, আবারও সেই চাঁদাবাজি, এগুলো শুরু হয়ে গেছে। আমরা চাই না দেশের দখলদারির কোনো দেশ, আমরা চাই না চাঁদাবাজির কোনো দেশ, চাই না। আমরা চাই মানুষ শান্তিতে থাকবে, প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পাবে, এইটা আমাদের মহা দাবি। সেটা বিএনপি হোক, যে পার্টি হোক না কেন, যারা বর্তমানে আবার সুযোগ পেয়ে হত্যাযজ্ঞ চালাইতেছে, ধ্বংস করতেছে, দখলদারি করতেছে, চাঁদাবাজি শুরু করছে, এদেশের জনগণকে বলবো তাদের কিন্তু প্রত্যাখ্যান করা। যারা আপনারা দেখবেন, এটা সাংবাদিকরা দেখবেন, এটা খতিয়ে দেখবেন, এটা আমরা বলছি তো, এরা কোনো দলের না, এরা চিহ্নিত মহল, এরা সবার পরিচিত মহল, দুষ্কৃতিকারী, চিহ্নিত মহল পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, শেষ করলাম। শেখ হাসিনা তো দেশ ছেড়ে পালিয়েছে। এটা আমরা এখানে বলছি তো, তাদেরকে বিভিন্ন পর্যায়ে সব আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা করার জন্য এখানে আমরা এই কথাটা বলছি। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ হিসেবে আসলে পরিচিত, আমরা সেই হিসেবেই চিনি এবং তারপর তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং এখন এই সময় এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। যেহেতু অর্থনীতিবিদ একজন, তার অর্থনৈতিক ভাবনা ইসলামী আন্দোলন কিভাবে দেখে এবং সেই দায়িত্বের জায়গা থেকে যখন তিনি একটি রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সময়ের প্রধান উপদেষ্টা হচ্ছে, সেই সময় তার ব্যক্তির ভাবনা, রাষ্ট্রের উপর ভাবনা, সেটিকে ইসলামী আন্দোলন কিভাবে, এটা আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার ব্যাপারে রাজনৈতিক মাঠে কার্যক্রম এখনো আমাদের কাছে স্বচ্ছ না। সে দায়িত্ব পালন করার পরেই যদি কোনো দেশের ক্ষতিকারক বা রাজনৈতিক যাই বলে, যদি সে অযোগ্য হয় বা সুবিধা অসুবিধা আমরা এটা লক্ষ্য করার পরেই আমরা তাদের ব্যাপারে কথা বলবো।